ডক্টর ইকবাল হোসেন, আপনার কাছে যে প্রথমে একটু আসি, সেটি হচ্ছে দুটি বিষয়। একটি হচ্ছে যে আমরা জানি যে এরই মধ্যে বেশ কয়েকটি দেশ থেকে জ্বালানি তেল আনবার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরব, মালয়েশিয়া, তারপরে রাশিয়া থেকেও আসার কথা বলা হচ্ছে, এবং এখন পর্যন্ত যেই মজুদ রয়েছে সেটি এপ্রিল মাসে চলবে, যার জন্য এপ্রিল মাসে কোনো ধরনের দাম বাড়ানোর সিদ্ধান্ত এখনও নেয়নি সরকার। এবং এর মধ্যেই যখন অন্যান্য দেশ থেকে আসবে, হয়তো এই সংকটটা তেমনভাবে পড়বে না বলে ধারণা করা হচ্ছে, এবং বিভিন্ন কর্মকর্তা ব্যক্তিরা বলছেন। আপনার কাছে কি মনে হয় যে যা মজুদ আছে 1,92,000 মেট্রিক টন, খুব সম্ভবত এর বেশিও হতে পারে, কম বেশি, সেটি আসলে চলার মতো কিনা? আর স্কুল বন্ধ করার বা এই যে 3 দিন সশরীরে থাকবে, 3 দিন অনলাইনে থাকবে, সেটি করে আসলে কোনো সাশ্রয় আসলে হবে কিনা আপনার কাছে দৃষ্টিতে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথম যে বিষয়টি আপনি স্থাপন করলেন, এই বিষয়ে সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটেছে আমি একটু যদি বলি। সরকারের পক্ষ থেকে মন্ত্রী মহোদয় ওনারা বিভিন্ন সময় বলে আসছিলেন, কিন্তু উনি কিন্তু সাম্প্রতিক সময় কয়েকদিন আগে জাতীয় সংসদে একটা বিবৃতির বক্তব্য দিয়েছেন। আমি মনে করি ওটাও তথ্যবহুল ছিল, এবং এই ধরনের বক্তব্য অবশ্যই স্বস্তিদায়ক আমাদের জন্য এবং ভোক্তাদের জন্য। একইভাবে আজকে কিন্তু জ্বালানি মন্ত্রণালয় থেকে, জ্বালানি বিভাগ থেকে প্রাপ্ত কর্মকর্তা উনি বর্তমান মজুদ সম্পর্কে একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছেন। যেমন উনি বলেছেন আজ 1,92,919 মেট্রিক টন তেল, ডিজেল এবং অন্যান্য তেল মজুদ আছে। তো এইটা হচ্ছে সুস্পষ্ট কিছু স্ট্যাটিস্টিক্স, যা আমাদেরকে সহ আরো অন্যান্যদেরকে কিছুটা স্বস্তি দিবে। মানুষ অন্ধকারে থাকবে না, মানুষ বুঝতে পারবে যে আসলে প্রকৃত চিত্রটা কি। এখন এই যে 1,92,919 যে মজুদ আছে, তার মধ্যে সিংহভাগ আছে হচ্ছে ডিজেল, 1,28,000 মতো। আমি যদি ধরি কোনো ধরনের অন্য কোথাও থেকে আর কোনো ডিজেল আসবে না, কোনো সোর্স থেকে, লোকাল বা ইন্টারন্যাশনাল কোনো সোর্স থেকে, তারপরেও এই ডিজেল দিয়ে প্রায় 10 দিনের বেশি চলা যাবে। এবং যে পেট্রোল এবং অকটেন আছে সেটা দিয়েও যদি অন্য কোনো সোর্স থেকে না আসে, সেটাও প্রায় কিন্তু 8 দিনের উপরে, প্রায় 10 দিনের মতো। এখন এটা স্বস্তিদায়ক এই মোমেন্টের জন্য। এই যে রিজার্ভ তারা বলেছে, এবং আমাদের যে কারেন্ট কনজাম্পশন লেভেল যেটা আছে ওইটা থেকে, অর্থাৎ দেখা যায় যে সম্পূর্ণ ইনপুট সোর্স বন্ধ হয়ে গেল, 10 দিন চলা যাবে। এখন তো সোর্স তো একেবারে বন্ধ হয়ে যাবে না, যে ইনকামিং যেগুলো আসতেছে লোকাল প্লাস ইন্টারন্যাশনাল সোর্স থেকে ইম্পোর্ট করার জন্য, নিয়ে আসার জন্য সামগ্রিক বা সব ধরনের চেষ্টা চলছে। তো এদিক থেকে যে বক্তব্যটা দেয়া হচ্ছে, স্ট্যাটিস্টিক্স প্রকৃত চিত্র তুলে ধরে, এটা স্বস্তিদায়ক। এবং এই পাশে আমি বলবো, এই প্রসঙ্গে আমি বলবো যে এই মুহূর্তে একটা বৈশ্বিক একটা ক্রাইসিস, গ্লোবাল ইন্টারন্যাশনাল ক্রাইসিস। এখানে আমাদের দীর্ঘমেয়াদী বিষয় নিয়ে এখন খুব বেশি চিন্তিত হতে হবে না। বর্তমান দ্য মেইন রেসপন্সিবিলিটি ইজ টু হ্যান্ডেল দ্য ক্রাইসিস, অর্থাৎ ইমিডিয়েট কাজগুলো আমাদেরকে সুষ্ঠুভাবে করতে হবে। এবং যত ধরনের কৌশলগুলো আছে, আমি আগেও বলেছি, কোনো একক কৌশল কাজ করবে না, সকল ধরনের কৌশল কাজ করবে। আমাদেরকে এশিয়ান কান্ট্রি থেকে ফিনিশ এবং অপরিশোধিত তেল নিয়ে আসার চেষ্টা হতে হবে। আমাদেরকে মিডল ইস্ট থেকেও ডিপ্লোম্যাটিক, কূটনৈতিক কৌশলের মাধ্যমে ওখান থেকে নিয়ে আসা যায় কিনা সেটারও চেষ্টা করতে হবে। রাশিয়ান একটা ক্রুড অয়েল বা ফিনিশড অয়েলের কথা বলা হচ্ছে, সেদিকেও চেষ্টা করতে হবে। অর্থাৎ সরকারকে কিন্তু প্রোঅ্যাক্টিভ হতে হবে, রিঅ্যাক্টিভ না। অর্থাৎ একটা ঘটনা ঘটে গেছে তারপর কি করবো এমন না, বা সম্ভাব্য পরিণতিগুলো দেখে আগে এইসব ব্যবস্থা নিতে হবে। তবে একটু স্বস্তিদায়ক যে সরকার ডাইনামিক, অ্যাক্টিভলি কাজ করছে। এই হচ্ছে আমি প্রথম যে বিষয়টা, এই উদ্দেশ্যে আমি একটু বলতে চাচ্ছি, কনজিউমার লেভেলে যারা আছেন তাদের খুব একটু আপনাদের ধৈর্য নিয়ে, আস্থা রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করার। একই সাথে আমি আমাদের পেট্রোল পাম্প ওনার যারা আছেন, যারা প্লাস যারা ডিপো অপারেশন করছেন, পেট্রোল পাম্প অপারেশন করছেন, তাদেরকে স্বচ্ছতা, দক্ষতার সাথেও এই পরিস্থিতিতে আসলে কার্য পরিচালনা করতে হবে। আপনি যে দ্বিতীয় ইস্যুটি বলেছেন, স্কুলকে অফলাইন অনলাইনের একটা কম্বিনেশনে নিয়ে আসার চেষ্টা হচ্ছে, এটা একটা কৌশল। আমি যে বলেছি এখানে বহুমুখী কৌশল নিতে হবে, এটাও একটা কৌশল। তবে
আমি একজন ইউনিভার্সিটি টিচার হিসাবে আমি যেটা দেখেছি, অফলাইন এবং অনলাইন এডুকেশনের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। আমরা প্যান্ডেমিক যে কোভিড ছিল ওই সময় যে আমাদের স্টুডেন্টদের যে ভিত্তি এবং এখনকার ভিত্তি, এটা ডিফারেন্স। অর্থাৎ আমরা কোভিড এর পর যখন অফলাইন ইন পার্সন ক্লাসে চলে এসেছি, তখন আমরা দেখেছি স্টুডেন্টদের মাঝে অনেক গ্যাপ আছে। কাজে এখন ক্রাইসিসকে ট্যাকেল করার জন্য যদি কত হয়, তবে আমি বলবো এটা হচ্ছে সমন্বয়, হুট করে খুব সাডেনলি না করে সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে একটা সময় দিয়ে যে শিক্ষকবৃন্দ যারা আছেন অনলাইনে ক্লাস নেবেন তাদেরকে একটু প্রস্তুতির সময় দিয়ে এই ধরনের সিদ্ধান্তে আসা উচিত। তবে মনে রাখতে হবে, অনলাইন ক্লাসের চেয়ে অফলাইন ক্লাসটাই খুব কার্যকর। তবে ক্রাইসিসকে ট্যাকেল করার জন্য যদি করতে হয় করা যাবে, কিন্তু একটা সমন্বয় করে করতে হবে এবং একই সাথে সেটা যাতে দীর্ঘায়িত না হয়। কারণ যেহেতু আপনি নিজেও বলছিলেন যে অফলাইনে ক্লাস করাটাই সবচেয়ে বেশি কার্যকর, কারণ অনলাইনে আসলে এর আগেও আমরা অনেক সময় জটিলতা দেখেছি, তখন আসলে একটা প্রভাব পড়ে শিক্ষার্থীদের উপর। আপনি আছেন আমাদের সাথে, আমাদের আরেকজন অতিথি আছেন সাজ্জাদুল করিম, আপনার কাছে যদি আসতে চাই সেটি হচ্ছে যে পাম্পগুলোর সর্বশেষ আসলে কি অবস্থা আপনার কাছ থেকে যদি আমরা তথ্য নিই। যদিও গণমাধ্যমগুলো বা আমরা নিজেরাও যে খবরাখবরগুলো দেখি যে পাম্পে দীর্ঘ লাইন, এখনও মানুষ এক ধরনের শঙ্কা আতঙ্কের মধ্যে আছেন, তারা অনেকে পাচ্ছেন না, এরকম নানা রকম ঘটনা আসলে প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি। সরকারের যখন আজকে থেকে সিদ্ধান্ত আসলো যে আর তেলের দাম অন্ততপক্ষে এপ্রিল মাসে বাড়বে না এবং যা মজুদ আছে সেটি দিয়ে কিছুটা হয়তো সামনের দিনগুলোতে চালানো সম্ভব, সেই হিসেব করে এই সংখ্যার জায়গাটা কি আসলে কমে আসবে বলে আপনার কাছে মনে হচ্ছে এখন? ধন্যবাদ আমাকে আপনাদের সাথে সংযুক্ত করার জন্য। আমি একদম পরিষ্কার করে বলতে চাই, ফ্রম দ্য এন্ড অফ all petrol pump owners, we do not have any problem is with our customer. তারা যদি এখন অতিরিক্ত তেল কিনতে চায়, এটাকে কে রোহিত করবে বলেন তো? মানুষের মনের ব্যাপার মধ্যে তো আর আমরা ঢুকতে পারছি না। এখন এই পাম্পে কি উদ্দেশ্যে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে পড়ে থাকতেছে, এটা তো কোনো যুক্তি হইতে পারে না। মোটর বাইক ইজ নট অনলি দ্য মোড অফ ট্রান্সপোর্টেশন, হাজারো মোড আছে। তো এখন ওনারা কি ভেবে কি চিন্তা করে, এ তো আমি আমার 50 বছর এই ব্যবসায়িক জীবনে আমি এরকম দেখিনি। কিন্তু কয়েকটি পাম্পে দেখা গেছে যে তেল নেই বলে তখন সেখানে যারা অবস্থান করছিলেন তারা তখন অপেক্ষা করেছেন। এই যে তেল নেই বিভিন্ন পাম্পগুলোতে, তখনই এই ধরনের একটা ঘটনা ঘটে। কিন্তু আপনি কি বলতে পারেন যে সকল পাম্পে তেল আছে বা মজুদ আছে, যেটি আসলে আপনি আসলে যেটা বলছেন সেটা একদম 100% সঠিক। আপনি চাহিদা কোনটাকে বলবেন? এখন যে চাহিদা এটাকে, না আমরা সারা বছর আমাদের তো একটা ট্রেন্ড আছে, আমাদের একটা হিস্ট্রি আছে তেল বিক্রি, সেইটাকে যদি আপনি চাহিদা ধরেন, গভর্নমেন্ট ইজ সাপ্লাইং এনাফ। আর যদি আজকের বাস্তবতায় বলেন, তাহলে তার ধারে কাছেও সাপ্লাই নাই। এখন কোনটাকে আপনি ধরবেন সেটা হলো কথা। আমরা আগে ম্যাক্সিমাম পেট্রোল অকটেন যেগুলো বিক্রি করতাম মোটর বাইকে, সেগুলো উপরে 500 টাকা, নিচে 200 টাকা, এইটার ছিল বেশি কাস্টমার। মফস্বল এলাকায় 50 টাকা 100 টাকায় কিনতো, মানে পরিমাণ কিনতো। এখন ইফ দে আর আস্কিং ফর ফুল ট্যাঙ্কি, এটা আমি কি করে দেবো বলেন তো? তাহলে আমি যে পেট্রোল পাম্প থেকে 5000 লিটার হয়তো তেল বিক্রি করতাম, এই জায়গায় যেহেতু আপনি বলছেন যে সাধারণ মানুষ এখন হচ্ছে আগে তার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু নিত, কিন্তু এখনকার বাস্তবতায় সে অতিরিক্ত নিচ্ছে। কিন্তু সেটি যদি হয়, আপনার কথা যদি আমি বুঝে থাকি, তার কারণেই সাধারণ মানুষের ভিতরে এক ধরনের প্যানিক তৈরি হচ্ছে, তারা স্টোর করছে বা বেশি নিচ্ছে প্রয়োজনের তুলনায় হয়তো। এখন আপনারা যেহেতু বিষয়টা জানছেন, আপনারা তাহলে কেন এই বিষয়টি সামনে নিয়ে আসছেন না, বলছেন না কেন যে পর্যাপ্ত বা সরকারের যে ঘোষণা অনুযায়ী মজুদ আছে সেই অনুযায়ী এই ধরনের অতিরিক্ত নেবার কোনো প্রয়োজন নেই, যার যতটুকু চাহিদা সেই ততটুকু যেন নেয়? আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, আর কত বলবো? আপনার মনের ভিতরে আমি তো ঢুকতে পারছি না। আমরা যতই বলছি, আপনি যদি বলেন যে এই যে কেনার টেন্ডেন্সি এটা সঠিক, তাহলে চাহিদা না, তাহলে আমাদের সাপ্লাই নাই। আর যদি বলেন আমাদের হিস্ট্রিক্যালি আমাদের যে প্রতি মাসে, আমি গত বছর 25শে মেতে যে তেল বিক্রি করেছি, সেই হিস্ট্রি যদি দেখি, তাহলে ইট ইজ অ্যাবনর্মাল, নট এ সিঙ্গেল টাইম, 100 টাইমস অ্যাবনর্মাল হয়ে গেছে। আপনার 5000 লিটার পাম্পে তেল যে পাম্প বিক্রি করতো, তাকে যদি 25,000 লিটারের কাস্টমার বসে থাকে, আপনি বাংলাদেশের কোনো পাম্পে তেল থাকা অবস্থায় যদি লাইন কন্টিনিউ করে, তাহলে যতক্ষণ তেল আছে অতক্ষণ গাড়ি আছে।
এটা কি কোনো সময় ছিল অতীতে? তো এই যে অ্যাবনর্মাল চাহিদা, এই চাহিদাটা তো একটা অনেক অনেক পাম্পে দেখাও গেছে যে তার হয়তো আচ্ছা আচ্ছা ওইটা ক্লিয়ার করতেছি আপনাকে। অনেক পাম্পে ধরেন আপনাকে 4,500 লিটার তেল দেওয়া হয়েছে, আপনি বিক্রি করতে করতে 4,500 লিটার আগে বিক্রি করতেন 3 দিন ধরে, এখন আপনি বিক্রি করতেছেন 3 ঘন্টায়। তাহলে সে 3 ঘন্টা পরে ওইটা বন্ধ থাকবে না তো কি থাকবে বলেন তো? ওটা তো বন্ধ হয়েই যাবে, তখন তো তেল নাই বলে সাইনবোর্ড ঝুলাবেই। দিনের মধ্যে 5 ঘন্টা তেল বিক্রি করতে পারছে, বাকি সময়টা তাকে তেল নাই বলে সাইনবোর্ড লেখা থাকছে। তো সেই তেল নাই লেখা সাইনবোর্ডটাই সবার চোখে পড়তেছে, ওইটা আরো বেশি প্যানিক ক্রিয়েট করছে। আনটিল এন্ড আনলেস আওয়ার কাস্টমার ইজ ওয়েল অ্যাওয়ার অফ দ্য সিচুয়েশন, তাদের যদি সংযত না হয় এই সমস্যার থেকে বিশ্বের পুরো পাইপলাইন বাংলাদেশ লাগাইতে এই সমস্যার সমাধান হবে না। কারণ আমরা আনঅথরাইজড স্টোর যেটা বলছি, সেটা ওনারা অনেক সাংবাদিক বলেন যে রাতের অন্ধকারে নাকি পেট্রোল পাম্প মালিকরা ব্যারেল ব্যারেল তেল পাচার করে দিচ্ছে। এরকম তো অভিযান করে উদ্ধারও করা হয়েছে বেশ কিছু জায়গা থেকে। আরে ভাই সেইটা হলো কি পেট্রোল, এখানে আপনাদের এখানে আমাদের ক্যাটাগরি আছে ভাই। উই হ্যাভ গট এ ডিলারশিপ, উই হ্যাভ গট এজেন্সিশিপ, উই হ্যাভ গট এ প্যাক পয়েন্ট ডিলারশিপ। প্যাক পয়েন্ট ডিলারশিপের আর এজেন্সি এরা হলো ট্যাঙ্ক লরিতে পুরো তেল নিয়ে তাদের সাব এজেন্টের কাছে বিক্রি করে। দ্যাট ইজ নট ফ্রম দ্য পেট্রোল পাম্প। এগুলো আপনাদের পুরো ক্লিয়ারিফিকেশন না দেওয়া হয় তাহলে বুঝবেন না। ওই আপনাদের প্রধান কথা হলো তারা ওরা তেল পেলো কি করে? ওই যে প্যাক পয়েন্ট ডিলার বা এজেন্সি তাদের তো এটা উন্মুক্ত ছিল আগে, যে যেখানে খুশি তেল বেচতে পারে। দিস ইজ আওয়ার প্র্যাকটিস, নর্মাল প্র্যাকটিস ছিল এজেন্ট ডিলারদের। সেই প্র্যাকটিসটা যেদিন থেকে বন্ধ হয়ে গেছে, এখন আর এজেন্ট ডিলারদেরকে তেল দেওয়া হবে না, শুধু পেট্রোল পাম্পকে দেওয়া হবে। দ্য এন্টায়ার প্রেশার হ্যাজ কাম টু দি পেট্রোল পাম্প। এখন যেটা হয়ে দাঁড়াইছে যে এই তেলগুলোই বিভিন্ন যেই 5 আগস্টের পরে যে পরিমাণ হুমড়ি খেয়ে তেল মজুতকারীরা কিনেছে তাদের ঘরে ঘরে তো রয়ে গেছে, সেই তেল তো তারা বিক্রি করে নাই। এটার জন্য পেট্রোল পাম্প মালিককে দায়ী করবেন নাকি ওই যারা কিনে রেখেছে তাদের দায়িত্ব হবে? আমি অ্যাবসলিউটলি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে কোনো পেট্রোল পাম্প যদি তেল মজুত করে রাখে ঘরের তলায়, খাটের তলায়, তার ট্যাঙ্কের মধ্যে, তার ডিলারশিপ ইমিডিয়েটলি টার্মিনেট করা উচিত। এবং তার ডিলারশিপ টার্মিনেট করলে পুরো দেশবাসীর সাথে আমরাও খুশি হবো, আমরা সংগঠন থেকেও বহিষ্কার করবো এবং এর জন্য যে সাপোর্ট দরকার সেই সাপোর্ট দিব। আপনারা দিবেন। আরেকটি প্রশ্ন, আমার কথা একটু শুনেন, পেট্রোল পাম্পের তেল নাই শেষের দিকে আসলে আমাদের একজন অতিথি আছে, তো আপনার কাছে আরেকটা প্রশ্ন আসলে আমি করতে চাই, এটা ছোট করে যদি উত্তরটা দিন। সেটা হচ্ছে আপনারা একটা আজকে সংবাদ সম্মেলন করে বলেছেন যে রাতের বেলা বন্ধ থাকবে পেট্রোল পাম্প, সকালবেলা হচ্ছে আপনারা চালাবেন, একটা সময়সীমার মতো কথা বলছেন। এর ফলে আসলে এই বিশৃঙ্খলা যে অবস্থা তৈরি হচ্ছে সেটা কি করা সম্ভব হবে, ম্যানেজ করা সম্ভব হবে বলে আপনার কাছে মনে হয়? আপনি যদি স্কুল বন্ধ করে দিচ্ছেন কি জন্য, একবেলা স্কুল করতেছেন কি জন্য? কাটল করার জন্যই তো। আমরাও চাই মানুষ সংযত হোক, ওই সময়টুকু তেল ব্যবহার না করে বাড়িতে থাক। আর যত ক্রাইম, যত অঘটন, যত মারামারি সব রাতের বেলায়। আমাদের কাছে তো ওই পরিমাণ আমাদেরকে সাপোর্ট করার মতো, মানে নিরাপত্তা দেওয়ার মতো জনবল আমাদেরও নাই, সরকারের কাছে আছে। রাতের বেলা যখন পাম্প বন্ধ থাকবে তখন হচ্ছে আপনি নিরাপত্তার কথা বলছেন, তখন তো আপনাদের প্রতি এক ধরনের অনাস্থার জায়গা কি আরো তৈরি হবে না, যে রাতের বেলা আপনারা হয়তো তেল কোথাও মজুত করে রাখছেন, এই কারণে আপনারা চালাবেন না, আর সকালবেলা যখন সব গাড়ি চাপ পড়বে পাম্পে তখনও তো এক ধরনের বিশৃঙ্খলা অবস্থা তৈরি হবে? আপনি যদি ধরেই নেন আমরা চোর, তাহলে তো আর কোনো কিছু বলার নাই। আপনাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। পেট্রোল পাম্প মালিকরা রাতের অন্ধকারে তেল পাচার করে না। আর আমাদের এখানে অতীতে যে ইতিহাস আছে তাতে তারা যে তেল যেভাবে তারা প্রতিদিন নেয়, প্রতিদিন আমাদের এই যে ঢাকা শহরের সব থেকে বড় একটা পাম্প মেঘনা মডেল, ওই যে সেরাটনের সামনে, উনি কি করেন, উনি প্রতিদিন সকাল 7টায় খুলে সন্ধ্যায় বন্ধ করে দেয়। এটা আজীবনকালের প্র্যাকটিস। ইকবাল হোসেন, আপনার যদি ছোট মন্তব্য থেকে থাকে এই বিষয়ে, কারণ হচ্ছে প্রশ্ন করার সুযোগ আমার নেই, কারণ সময় একেবারে শেষ। না, এখানে আমি অবশ্যই বলতে চাই, এখন আমরা কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ভেরিফাইড পেজ থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অবৈধ মজুদ, এবং এগুলো এক্সপ্লোর হচ্ছে, জরিমানা করা হচ্ছে। এই যে এখন হচ্ছে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করা হয়েছে, এটা একটা ভেরি গুড ডিসিশন, কিন্তু এটা আরো আগে হওয়া উচিত ছিল। আপনাকে মনে রাখতে হবে, প্রতি লিটার তেলের মধ্যে সরকার যে ভর্তুকি দিচ্ছে এটা কিন্তু জনগণের লাইবিলিটিস, এটা রাষ্ট্রের লাইবিলিটিস। আমরা চাই না এই যে আমরা ভর্তুকি দিয়ে এত কষ্ট করে তেল নিয়ে আসা হচ্ছে, এটা কারো কোনো অস্বাভাবিক ব্যবসার কোনো উৎস হয়ে থাকে। তো আমরা চাই সরকার খুব অ্যাক্টিভলি এই অংশগুলো, কোনো ধরনের মজুতদারি যাতে না হয়, অবৈধ কোনো ধরনের যাতে আপনার পাচার না হয়, খেয়াল রাখতে হবে। আমাদের এখানে প্রাইসটা কিন্তু বাড়ায় না, এই যে এপ্রিল মাস পর্যন্ত প্রাইস ঠিক থাকবে।
এটা একটা কৌশলগত অবস্থান সরকারের এবং এটা কারেক্ট। কারণ যদি প্রাইস বাড়ানো হয়, এটাকে কেন্দ্র করে অন্যান্য সবাই কি করা হয়, একটা অ্যাবনর্মালি প্রাইস অন্যান্য সবকিছু দাম বাড়িয়ে দেয়। এটাতে করে মার্জিনাল যে পিপল যারা আছে, যারা মিড লেভেলে আছে, তারা কিন্তু হাইলি এফেক্টেড হয়। তো তাদের কথা চিন্তা করে মূলত সরকার প্রাইসটাকে এখনো ধরে রেখেছেন। কিন্তু মনে রাখতে হবে যে এই ধরে রাখার সাথে সাথে আমাদের যাতে নজরদারিটা, মনিটরিংটা ঠিক মতো করা, সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে অবশ্যই, বিশ্বাসের বিষয় না। আপনি যে এই পরামর্শগুলো দিচ্ছেন সেগুলো নিশ্চয়ই আমরা আশা করব সামনের দিনে বাস্তবায়িত হবে বা কর্তা ব্যক্তির নজরে আসবে। ধন্যবাদ আপনাদের দুজনকে যুক্ত হয়েছেন। আগামীতে আবারও কথা হবে আপনাদের সাথে। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। থাকবেন একাত্তরের সাথে।